আগে ২ বছরের যে একটা কন্ট্রাক্ট ছিল, সেটা কমে এখন এখানে ৬ মাসের কন্ট্রাক্ট দেওয়া হবে। মানে একটা মানুষ এখানে মাত্র একটা কোম্পানিতে ৬ মাস কাজ করার জন্য আসতে পারবে। সো তারপরে তার ভবিষ্যৎ কি হবে? অনেকে আসলে কানাডার বাহিরে থেকে মনে করে যে এখানে জব পাওয়া না গেলে কি হবে? আমরা ফুড ডেলিভারি করব। সো বর্তমানে ফুড ডেলিভারির কি অবস্থা? ফুড ডেলিভারি করে কি আসলেই কি সেই পরিমাণ অর্থ ইনকাম করা সম্ভব যেটা দিয়ে আপনি চলতে পারবেন, সাথে আপনার টিউশন ফিটা আপনি পরিশোধ করতে পারবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কানাডার ওয়ার্ক ভিসা এবং স্টুডেন্ট ভিসা যারা আসতে চান সে বিষয় নিয়ে যে কিছু কথা বলবো। আপনারা অনেকেই জানেন হয়তোবা কানাডায় এই ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা মূলত যে কোনো ভিসার ক্ষেত্রে বেশ ভালো কড়াকড়ি আরোপ করা হয়েছে রিসেন্টলি। তো সেই বিষয়ে আপনাদের সাথে যেগুলো আমি জানি বা আমি এক্সপিরিয়েন্স করেছি, যেগুলো আসলে সত্যি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বলতে পারেন যে আমি কেন এত নেগেটিভিটি ছড়াই। সো সে বিষয়ে আমার কিছু বলার নাই, যেটা সত্যি আমি আপনাদের সাথে চেষ্টা করি সেটাই বলার জন্য। তো যাই হোক, আমি সোহাগ হোসাইন বরাবরের মতোই আপনাদের সাথে আছি মন্ট্রিয়াল, কানাডা থেকে। তো প্রথমে আমি বলবো এটা একটা ব্যাড নিউজ যে ভিসা নীতিটা বেশ কঠিন হয়ে যাচ্ছে দিন দিন কানাডার। সো প্রথমে আমি কথা বলতে চাচ্ছি কানাডার যারা স্টুডেন্ট ভিসা আসতে চান বা স্টুডেন্ট পারমিটে আসতে চান তাদের বিষয়ে। বর্তমানে হয়তো বা আপনারা অনেকেই জানেন যে কানাডার যারা পড়াশোনা করে তারা হচ্ছে এখন 24 আওয়ার কাজ করতে পারে এখানে। 2 মাস আগে হচ্ছে তারা ফুল টাইম এখানে কাজ করতে পারতো, অর্থাৎ 40 ঘন্টা সপ্তাহে কাজ করার সুযোগ ছিল। কিন্তু গত 2 মাস আগে হচ্ছে এই সময়সীমাটাকে কমিয়ে এনে 24 ঘন্টা করে দেওয়া হয়েছে। সো অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, কানাডায় যখন আমরা স্টুডেন্ট ভিসা যাব সেখানে গিয়ে আমাদের যে টিউশন ফি, পাশাপাশি আমাদের যে থাকা খাওয়ার খরচ, সেটা কি আমরা কাজ করে তুলতে পারবো নাকি? সো এই বিষয়ে যদি আমি আসি তাহলে আমি বলবো যে এটা হচ্ছে নিজে ইনকাম করে করাটা এখানে এই মুহূর্তে খুব টাফ হয়ে যাবে। একে তো হচ্ছে এখানে জব পাওয়া যাচ্ছে না, আবার আপনাদের সেখানে 24 ঘন্টার একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো বেশিরভাগ কোম্পানিগুলো কি করে, ধরেন কোনো একটা কোম্পানি যখন আপনাকে জব দিবে তখন সে চায় যে আপনি তাদের সাথে ফুল টাইম কাজ করেন। কেউ চায় না যে একদিন দুদিন কাজ করুক কোনো একটা এমপ্লয়ি। সো এই জন্য অনেকে হচ্ছে জব পায় না, যারা 24 ঘন্টা কাজের জন্য আসলে বিভিন্ন কোম্পানিতে আসলে অ্যাপ্লাই করে বা বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেয়। আমি আমার নিজে যে রেস্টুরেন্ট যেখানে জব করি সেখানে হচ্ছে এরকম অনেকে এসেছিল আমাদের কোম্পানি থেকে, তাদেরকে বলা হয়েছে না, তারা আসলে ফুল টাইম কর্মী খুঁজছে তাদের রেস্টুরেন্টের জন্য। তো অনেকেই হচ্ছে এরকম স্টুডেন্ট যারা এসেছিল তারা আসলে সেখানে জবটা পায়নি। যেহেতু বেশিরভাগ এখানকার স্টুডেন্টরা রেস্টুরেন্ট কিংবা সুপার শপ এগুলোতে জব করে, তাদের এই টিউশন ফি পাশাপাশি পড়াশোনার যে আনুষঙ্গিক খরচ, থাকা খাওয়া, সেগুলো আসলে পরিশোধ করে। সো বর্তমানে থাকা খাওয়ার জন্য কিন্তু আপনাকে প্রতি মাসে $700 থেকে $800 আপনাকে খরচ করতে হবে। এটা আমি বলছি, ধরেন আপনি অনেক হাবিজাবি যদি খরচ না করে আপনি চলতে পারেন, $700 থেকে $800 মতো খরচ হবে থাকা খাওয়ার জন্য। এছাড়া এখানকার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে কিন্তু আপনাকে প্রতি বছরে 15,000, মিনিমাম $15,000 আসলে দিতে হবে, যেটা বাংলাদেশি টাকা 14-15 লাখ টাকার মতো হয়। সেটা হচ্ছে সর্বনিম্ন। এটা আপ টু 20,000 হতে পারে, 25,000 হতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন। এছাড়া হচ্ছে এখন স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে যে আগে যে রিকোয়ারমেন্ট ছিল সেখান থেকে কিন্তু এই রিকোয়ারমেন্ট কিন্তু অনেক বেশি হাই হয়ে গিয়েছে। গত 2 দিন আগে আসলে কানাডার যে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সে আসলে একটা ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে জানিয়েছে গত বছরের তুলনায় এবছর 35% কম স্টুডেন্টদেরকে এখানে আসার সুযোগ দেওয়া হবে। লাইক আপনি যদি গত বছর যদি চিন্তা করেন তাহলে 5 লাখ স্টুডেন্ট এখানে আসার সুযোগ পেয়েছিল, সেখানে এবছর সুযোগ পাবে 3,25,000। সো সেটা আগামী বছর বা 2025 সালে গিয়ে আরো 10% কমিয়ে আনা হবে। এবং এটার যে কারণ সেই হিসাবে বলা হয়েছে যে যারা এখানে অসাধু লোকজন আছে, যারা কিনা হচ্ছে স্টুডেন্টদেরকে পুঁজি করে আসলে ব্যবসা করতেছে, তাদের এই ব্যবসাকে লাগাম টানার জন্য আসলে এই স্টুডেন্টদেরকে সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। সো আবার এর এর বিপরীতে কিন্তু আবার কিছু চিত্র দেখা যাচ্ছে যে অনেকগুলো ইউনিভার্সিটি আসলে তাদের যে স্টুডেন্ট, মানে এখানকার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তারা কিন্তু আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপর নির্ভরশীল। যদি এখানে পড়াশোনা করতে না আসে, এই ইউনিভার্সিটিগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাওয়ার পথে চলে যাবে। তো দেখা যাক যে কি হয়। কিছুদিন পরে হয়তোবা এমনও হতে পারে যে এই ইউনিভার্সিটিগুলো সরকারকে চাপ দিবে যে তাদের এখানে যে আনুষঙ্গিক একটা ইউনিভার্সিটি চালানোর জন্য যে খরচ, সেটা আসলে তারা বহন করতে পারছে না, বা তা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কারণে তাদের না না আসার কারণে তাদের আসলে
বিভিন্ন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হচ্ছে। সো সেগুলো যদি আবার ইউনিভার্সিটিগুলো সরকারের কাছে উত্থাপন করে তাহলে হয়তোবা এটা আরেকটু সহজ করা হবে। সো যারা এখন এখানে স্টুডেন্ট ভিসা আসার জন্য ট্রাই করতেছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের আইএলটিএস স্কোর যাতে খুব ভালো হয়। এছাড়া আপনাদের ফাইল বা ব্যাংক সলভেন্সি এগুলো বেশ ভালো হাই প্রোফাইলের হতে হবে, তাহলে হয়তো এখন বর্তমানে আপনাদের স্টুডেন্ট ভিসাটা এখানে অ্যাপ্রুভ করা হবে। তো আশা করি বুঝতে পারছেন এখানে বর্তমানে স্টুডেন্ট ভিসায় আসার জন্য যে একটা সহজ একটা নীতি ছিল, যে সহজ একটা বিষয় ছিল, সেটা দিন দিন কতটা কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য। তো এটা তো গেল আসলে বর্তমানে স্টাডি পারমিটের বিষয়। এবার যদি আমি এখানে ওয়ার্ক পারমিটের কথা বলি, ওয়ার্ক পারমিটের যারা এখানে আসতে চান তাদের বিষয় নিয়েও জাস্টিন ট্রুডো একই সময়ে আগে হচ্ছে ওয়ার্কারদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, তারপরে স্টুডেন্টদেরকে নিয়ে দিয়েছে। যারা এখানে একদম স্বল্প মূল্যের স্যালারিতে আসলে এখানে এসছে বা কন্ট্রাক্টে আছে, আপনারা জানেন যে এলএমআই নির্ভর এখানে আগে জব হতো, কোম্পানিতে আসলে কন্ট্রাক্ট হতো 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছর কাজ করবে সে। সো যাদের আসলে একদম সর্বমূল্য স্যালারি ছিল তাদের জবগুলো, তারা হচ্ছে সেই সংখ্যক মানুষগুলোকে তারা ওই দেশে ব্যাক পাঠানোর চিন্তা করতেছে এবং সেই জবগুলোকে কিন্তু কমে আনার চেষ্টা করতেছে। যারা বর্তমানে আসলে ওই জবের জন্য এখানে অ্যাপ্লাই করবেন তাদের মনে হয় না তাদের অ্যাপ্লাইগুলো এখানে অ্যাপ্রুভ করা হবে। একদম লো স্যালারির যে জবগুলো রয়েছে সেই জবগুলোর ক্ষেত্রে আসলে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটার কারণ হিসেবে বলা হয়েছে যে কানাডায় বর্তমানে অনেক সংখ্যক সিটিজেনশিপ যারা মানে এদেশের নাগরিক যারা, তারাই জব পাচ্ছে না। সো তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে যারা বাহির থেকে আসতেছে এখানে তাদের প্রতি একটা নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, বা তাদের আসার বিষয়টা প্রসেসটাকে কঠিন করে দেওয়া হচ্ছে। সো এটা আসলে তাদের ক্ষেত্রে লিগাল, কারণ এখানে যারা সিটিজেন আছে তারাই আসলে জব পাচ্ছে না। তো সেই জব মার্কেটটা যদি বাহির থেকে কোনো একটা লোক এসে যদি সেখানে আসলে ইনভলভ হয়ে যায়, তখন এদেশের যারা সিটিজেন আছে তারা কিন্তু ক্ষুব্ধ হবেই। আর যেহেতু সামনে কানাডার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 2025 সালে, যেহেতু ভোটটা সিটিজেনরাই দিবে, আমরা যারা এখানে অস্থায়ী বাসিন্দা তারা কিন্তু আর ভোট দিব না। তো তারা এই জন্য সরকার চাচ্ছে সিটিজেনদেরকে কতটা ভালো সুযোগ সুবিধা দেওয়া যায় সেদিকে তাদের লক্ষ্য আসলে মূলত। এখানে কিন্তু আরো বলা হয়েছে যে আগে 2 বছরের যে একটা কন্ট্রাক্ট ছিল সেটা কমে এখন এখানে 6 মাসের কন্ট্রাক্ট দেওয়া হবে। মানে একটা মানুষ এখানে মাত্র একটা কোম্পানিতে 6 মাস কাজ করার জন্য আসতে পারবে। সো তারপরে তার ভবিষ্যৎ কি হবে? 6 মাস পরে সে আর তার কন্ট্রাক্টটা রিনিউ করতে পারবে না, তার মেয়াদটা রিনিউ করতে পারবে না, তখন সে কি করবে? তো এগুলো আসলে বেঁধে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যারা ওইখান থেকে আসতে চাচ্ছে তাদেরকে আসলে নিরুৎসাহিত করা হচ্ছে। এবং এখানে যারা সিটিজেন আছে, যারা জবহীন আছে বা বেকার আছে, তাদেরকে আসলে ওই জব খাতগুলোকে সরাসরি ইনভলভ করার জন্য সরকার চেষ্টা করতেছে। তো আশা করি বুঝতেই পারছেন যে আপনারা যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক ভিসা এখানে বর্তমানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন বা করবেন, চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আসলে আমি বলবো যে বর্তমানে এখানে ওয়ার্ক ভিসাটা পাওয়াটা একদম কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে দিন দিন। আপনি যদি অনেক ভালো প্রফেশনে এখানে আপনি যদি আসতে পারেন তাহলে মেবি আপনি আসতে পারবেন, আপনার জন্য কোনো সমস্যা হবে না। কারণ বর্তমান সময় বলেন বা আগে বলেন বা ভবিষ্যতে বলেন, কানাডা কিন্তু অভিবাসীদের উপরই কিন্তু নির্ভরশীল একটা দেশ। জাস্টিন ট্রুডো হচ্ছে এটা তার স্ট্যাটাসে স্বীকারও করেছেন যে অভিবাসীরা হচ্ছে কানাডার জন্য একটা আশীর্বাদ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা একটু ভিন্ন হয়ে গেছে, যেহেতু এখানে বর্তমানে আবাসিক সংকট দেখা দিয়েছে। এছাড়া হচ্ছে একটা আপনার বাসা ভাড়া নিতে আগে যেখানে $700 খরচ করতে হলো, সেই খরচটা দাঁড়িয়ে ডাবল হয়ে গেছে, $1400-1500 হয়ে গেছে। তো চিন্তা করা যায় না যে একটা সরকারের আমলে বা একটা সরকার থাকাকালীন সময়ে একটা বাসা ভাড়ার দাম এভাবে ডাবল হয়ে যাচ্ছে, যেটা কিনা যারা এখানে বর্তমানে আছেন বা যারা নাগরিক আছেন তাদের জন্য আসলে বেশ কঠিন একটা বিষয় হয়ে যাচ্ছে। সো সেই জন্য আসলে কানাডা সরকার চিন্তা করতেছে যে বা চাচ্ছে তারা যাতে আসলে এখানকার যে নাগরিকরা রয়েছে তাদেরকে তাদের যে নাগরিক সেবা সেটা একটু ভালোভাবে প্রদান করার। তো এই জন্য দায়ী করা হচ্ছে অভিবাসীদের। তো কানাডা সরকার সেই জন্যই চাচ্ছে যে কিভাবে এখানকার অভিবাসীগুলোকে কমিয়ে আনা যায় এবং যারা বর্তমানে বাইরে থেকে আসবে তাদেরকে কিভাবে কঠিন পরীক্ষায় ফেলা যায়
সেই বিষয়ে আসলে কানাডা সরকার চিন্তা করতেছে। আরেকটা বিষয় কিন্তু এখানে বলা হয়েছিল যে যারা বর্তমানে এখানে অস্থায়ী বাসিন্দা আছে, যারা পিআর এর জন্য এপ্লাই করবে, তাদের সেই পিআর এর এপ্লাই বা যে রিকোয়ারমেন্ট আগে ছিল সেটা কিন্তু এখানে আরো দিন দিন বাড়িয়ে দেওয়া হবে। সো যারা এখানে বর্তমানে অস্থায়ী বাসিন্দা রয়েছেন, ওয়ার্ক পারমিটে রয়েছেন বা স্টুডেন্ট পারমিটে রয়েছেন, তারা যখন পিআর এর জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু এখানে একটা নাকানি চুবানি খাওয়া লাগতে পারে। তো এই ছিল আসলে সামগ্রিক বিষয় স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক ভিসা নিয়ে। আমি দেখেন যেটা আসলে আমি এখানকার সত্যি এক্সপিরিয়েন্স হচ্ছে বা আমি এখানকার স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা আমি বুঝতে পারছি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো চলেন এবার একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেকে আসলে কানাডার বাইরে থেকে মনে করে যে এখানে জব পাওয়া না গেলে কি হবে, আমরা ফুড ডেলিভারি করব। সো বর্তমানে ফুড ডেলিভারির কি অবস্থা? ফুড ডেলিভারি করে কি আসলেই কি সেই পরিমাণ অর্থ ইনকাম করা সম্ভব যেটা দিয়ে আপনি চলতে পারবেন, সাথে আপনার টিউশন ফিটা আপনি পরিশোধ করতে পারবেন? আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং আমি যেটা শুনেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। বর্তমানে যে কোনো একটা এরিয়াতে যেখানে আসলে ভালো অর্ডার পাওয়া যায় সেখানে গেলে আপনি দেখবেন যে একটা এরিয়াতে 15 থেকে 20 জন রাইডার এখানে অপেক্ষা করতেছে অর্ডারের জন্য। সো আপনি চিন্তা করেন ওই জায়গায় আপনার অর্ডার পাওয়াটার সম্ভাবনা কতটুকু, বা আপনি কয়টা অর্ডার পাবেন? আপনি কিন্তু যে কোনো এরিয়াতে গেলে অর্ডার পাবেন না। কিছু কিছু এরিয়া আছে বা ডাউন টাউন বলা হয় যেটাকে আসলে শহরের মূল কেন্দ্রবিন্দু যেখানে, সেখানে গেলে আসলে অর্ডারগুলো পাওয়া যায়। তবে আপনাকে কষ্ট করে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়েও দেখবেন যে অনেক অনেক বেশি রাইডারে ভরে গেছে এখন, যেহেতু অনেক মানুষ আসলে ভিজিট ভিসায় সেখানে অ্যাসাইলাম ক্লেম করেছে। তারা কিন্তু ওয়ার্ক পারমিট পাওয়ার পরে কি করে, বেশিরভাগ মানুষই যখন জব না পায় তখন তারা ফুল টাইম ফুড ডেলিভারিগুলো করে থাকে। সো সেজন্য এখানে আসলে এই ফুড রাইডারদের সংখ্যা বেশ বেড়ে গেছে। এই জন্য এখন এখানে যারা ফুড ডেলিভারি করে নিজের টিউশন ফি প্লাস থাকা খাওয়া চালানোর জন্য চেষ্টা করতেছেন তাদেরও এটা খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সময় দেন তাহলে হয়তোবা আপনার 100 থেকে $120 ইনকাম করা সম্ভব হতে পারে। তবে সেটা কিন্তু আপনাকে ওই এরিয়াগুলোতে যেতে হবে যেখানে ভালো অর্ডার আসে বা অর্ডার পাওয়া যায় বা অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে বা একদম শহরের মূল কেন্দ্রবিন্দু, সেখানে গেলে তারপরে কিন্তু আপনি অর্ডারগুলো পেতে পারবেন। আপনার জন্য 100 বা $120 ইনকাম করা সহজ হবে। তো যাই হোক, এটাই ছিল আজকের এখানকার সামগ্রিক বিষয়। জানি এই ভিডিও দেখার পর অনেকেই আশাহত হবেন। আমি চেষ্টা করি যে আসলে সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার, আপনারা যাতে আসলে প্রতারিত না হন। অনেকেই বিভিন্ন ধরনের ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনাদেরকে প্রতারিত করতেছে। ইভেন আমার চ্যানেলের ভিডিও অন্যান্য ফেক মানুষজন আসলে আমার নামে আইডি খুলে বা আমার নামে পেজ খুলে সেখানে ভিডিও বুস্ট করে বলতেছে যে কানাডার ভিসা দেওয়া হচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করেন। সো আপনারা কিন্তু তাদের পাল্লায় পড়তেছেন। তাদের পাল্লায় পড়ে বিভিন্ন ভুয়া ডকুমেন্টস এনে আমাকে আবার দেখাচ্ছেন যে ভাই আমি আসলে ওয়ার্ক ভিসা পেয়ে গেছি, দেখেন আমার ওয়ার্ক ভিসা এটা সত্যি নাকি মিথ্যা। সো আপনারা কিভাবে এত সহজে আসলে চিন্তা করেন যে আপনারা হচ্ছে একটা লোককে চিনেন না জানেন না, সে আপনাকে এখানকার ভিসা দিয়ে দিচ্ছে? এটা আসলে আপনাদের একটা চিন্তার বিষয় যে যে দেশটাতে এত কঠিন হয়ে যাচ্ছে দিন দিন, সেখানে অন্য একটা থার্ড পার্সন কিভাবে আমাকে সহজে ভিসা দিয়ে দিচ্ছে? সো এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তো আশা করি আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।